মেরুদণ্ডের নিম্নতম অংশে থাকা কক্সিক্স আর অপ্রয়োজনীয় নয়। অ্যাপেন্ডিক্সও এখন আর অপ্রয়োজনীয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় না। আর পিটুইটারি গ্রন্থি তো মানবদেহের অধিকাংশ হরমোন নিয়ন্ত্রণ করে। তথাকথিত জাঙ্ক ডিএনএ আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আর শুধু কি শিম্পাঞ্জির সাথে মানুষের জিনগত মিল আছে? ইঁদুরের সাথেও মানুষের প্রায় 85% জিন মেলে, গরুর সাথে প্রায় 80%। এমনকি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে মানুষ ও ইঁদুরের মধ্যে জিনগত মিল আছে 99%। তাহলে তারা ইঁদুর থেকে মানুষের বিবর্তনের কথা বলে না কেন? ও এভাবে বললে পাবলিক খাবে না, তাই তো? আর এই সামান্য পার্থক্যই নাকি নির্ধারণ করে মানুষের ভাষা, বুদ্ধিমত্তা, নৈতিকতা, ধর্মীয় অনুভূতি, শিল্পবোধ সবকিছু। ভাবুন, যে পার্থক্যের কারণে গড়ে ওঠে মনুষ্যত্বের সকল পরিচয়, তাকে কি সত্যিই সামান্য বলা যায়? কখনোই না। সুতরাং এই বিশাল পার্থক্য, এলোমেলো ও দিকহীন পরিবর্তনের মাধ্যমে পেলেরও খেলনার মতো গড়ে উঠেছে এই বিশ্বাস নিছক কল্পকাহিনী। তাছাড়াও গাপ্পি মাছের ক্রোমোজোম সংখ্যা মানুষের মতো 23 জোড়া। তাহলে কি মানুষ ও গাপ্পি মাছের সাধারণ পূর্বপুরুষ এক? এই কথিত সংযুক্তির স্থানে পাওয়া গেছে কার্যকর জিন, যা প্রোটিন কোড করে, অথচ টিটিএজিজিজি কোনো কার্যকর জিন তৈরি করে না। তাই যে অংশটিকে তারা দ্বিতীয় সেন্ট্রোমিয়ার বলে দাবি করেছে, সেখানে সেন্ট্রোমিয়ারের চিহ্ন আলফয়েড ডিএনএর কোনো অস্তিত্ব নেই। বিবর্তনবাদীরা দাবি করে মানবদেহে কিছু অপ্রয়োজনীয় অঙ্গ রয়েছে। বিবর্তনের প্রমাণ হিসেবে ডারউইন এমন কিছু অঙ্গের উদাহরণ দিয়েছিল। তার যুক্তি ছিল, মানুষ যেহেতু কোনো বুদ্ধিমান সত্তার পরিকল্পনা ছাড়া সৃষ্টি হয়েছে এবং অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়ে এসেছে, সুতরাং মানুষের শরীরে কিছু অকার্যকর বা ত্রুটিপূর্ণ অঙ্গ এবং বিবর্তনের চিহ্ন অবশিষ্ট থাকা স্বাভাবিক। ডারউইনের এই ধারণাকে মেনে নিয়ে তার অনুসারীরা মানবদেহের বিভিন্ন অঙ্গে ত্রুটি খুঁজে বের করার প্রতিযোগিতায় নেমে পড়ে। 1893 সালে রবার্ট উইডারশেইম 86টি অপ্রয়োজনীয় অঙ্গের একটি তালিকা প্রকাশ করে, যেখানে ছিল অন্তঃক্ষরা গ্রন্থির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, কারণ তারা তখন এই অঙ্গগুলোর কার্যকারিতা জানত না। এখানে তারা মূলত অজ্ঞতাকে দলিল হিসেবে দাঁড় করিয়েছে। আমরা এই অঙ্গের কাজ জানি না, তাই এগুলো অপ্রয়োজনীয়, উদ্দেশ্যহীন এবং বিবর্তনের অবশিষ্টাংশ। তারা সুস্পষ্ট ও পরিষ্কার বিষয়ে অন্ধ সাজে। শরীরে যে নিপুণতা ও শৃঙ্খলা আছে, তাদের কাছে এর কোনো গুরুত্ব নেই, বরং তারা বিবর্তন তত্ত্বকে টিকিয়ে রাখতে কোনো না কোনো তুচ্ছ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে একে একে এসব অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা উদ্ঘাটিত হয়েছে। মেরুদণ্ডের নিম্নতম অংশে থাকা কক্সিক্স আর অপ্রয়োজনীয় নয়। অ্যাপেন্ডিক্সও এখন আর অপ্রয়োজনীয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় না। আর পিটুইটারি গ্রন্থি তো মানবদেহের অধিকাংশ হরমোন নিয়ন্ত্রণ করে। যারা একে অপ্রয়োজনীয় বলে মনে করেছিল, এই গ্রন্থি ছাড়া তারা বেঁচে থাকতে পারত না। এভাবে তারা নিখুঁত ব্যবস্থার মাঝে ত্রুটি খুঁজে বেড়ায়। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। বিবর্তনবাদীরা একসময় দাবি করত মানব জিনোমের খুবই সামান্য অংশ কার্যকর, বাকিগুলো নাকি অপ্রয়োজনীয়, কোনো কাজে আসে না, বরং এলোমেলো বিবর্তনের অবশিষ্টাংশ। তাদের যুক্তি ছিল, যদি কোনো স্রষ্টা মানুষকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি কেন অকার্যকর জিনগত আবর্জনা দিয়ে মানুষের মতো জটিল জীব গঠন করবেন? কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় তথাকথিত জাঙ্ক ডিএনএ আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। পূর্বে যেগুলো জাঙ্ক বা অকার্যকর মনে করা হতো, সেগুলো আসলে কার্যকর ভূমিকা পালন করে। জাঙ্ক ডিএনএ এর ধারণাটি ছিল মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার ফল। বিজ্ঞান যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে মানব জিনোমের প্রতিটি অংশ অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত ও কার্যকরী। বিবর্তনবাদীরা দাবি করে, যেহেতু মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে 98.8% জিনগত মিল রয়েছে, সুতরাং তারা নাকি একই পূর্বপুরুষ থেকে এসেছে। প্রথমত, সত্যিই কি মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে 98.8% জিনগত মিল আছে? প্রকৃতপক্ষে মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে যে 98.8% জিনগত মিলের কথা বলা হয়, তা আসলে নির্দিষ্ট কিছু জিন সিকোয়েন্সের উপর ভিত্তি করে। এসব গবেষণায় শুধু ম্যাচিং অংশগুলো তুলনা করে মিল বের করা হয়, অথচ পুরো জিনোম বিবেচনায় নিলে এই মিল আরও অনেক কম। কোনো গবেষণায় দেখা যায় 87%, কোনোটায় 77%, আবার কোথাও 70%-এর মতো। এছাড়াও এখানে আরও আপত্তির জায়গা রয়েছে। দ্বিতীয়ত, মিল থাকলেই কি বিবর্তন প্রমাণিত হয়? না, এটা একটি ভুল ধারণা। যেমন বাস ও ট্রাকের অনেক যন্ত্রাংশে মিল আছে, তাহলে কি বলা যায় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে? যেহেতু একজন ডিজাইনার পৃথিবীর সকল প্রাণী সৃষ্টি করেছেন, সুতরাং তাদের মধ্যে কিছু জিনগত মিল থাকাই স্বাভাবিক।
কারণ সকল প্রাণী একই পরিবেশে বসবাস করবে। তাছাড়া প্রাণীদের মধ্যে যদি মিল না থাকতো এবং ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে তৈরি হতো, তাহলে এক প্রাণী অন্য প্রাণী থেকে উপকৃত হতে পারতো না। আর শুধু কি শিম্পাঞ্জির সাথে মানুষের জিনগত মিল আছে? ইঁদুরের সাথেও মানুষের প্রায় 85% জিন মেলে, গরুর সাথে প্রায় 80%। এমনকি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে মানুষ ও ইঁদুরের মধ্যে জিনগত মিল আছে 99%। তাহলে তারা ইঁদুর থেকে মানুষের বিবর্তনের কথা বলে না কেন? ও এভাবে বললে পাবলিক খাবে না, তাই তো? আর এই সামান্য পার্থক্যই নাকি নির্ধারণ করে মানুষের ভাষা, বুদ্ধিমত্তা, নৈতিকতা, ধর্মীয় অনুভূতি, শিল্পবোধ সবকিছু। ভাবুন, যে পার্থক্যের কারণে গড়ে ওঠে মনুষ্যত্বের সকল পরিচয়, তাকে কি সত্যিই সামান্য বলা যায়? কখনোই না। সুতরাং এই বিশাল পার্থক্য, এলোমেলো ও দিকহীন পরিবর্তনের মাধ্যমে পেলেরও খেলনার মতো গড়ে উঠেছে এই বিশ্বাস নিছক কল্পকাহিনী। বিবর্তনবাদীদের আরও একটি দাবি হলো, যেহেতু মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম এবং শিম্পাঞ্জির 24 জোড়া, সুতরাং কোনো এক সময় শিম্পাঞ্জির 2টি ক্রোমোজোম যুক্ত হয়ে মানুষের দ্বিতীয় ক্রোমোজোমটি গঠিত হয়েছে। তারা এই দাবির পক্ষে আরও যুক্তি দেখায়। তারা বলে, মানুষের দ্বিতীয় ক্রোমোজোমে 2টি টেলোমিয়ার এবং 2টি সেন্ট্রোমিয়ার দেখা যায়, যা প্রমাণ করে এটি আসলে 2টি ক্রোমোজোমের সংযুক্ত রূপ। এবং মানুষের ক্রোমোজোম 2-এর সিকোয়েন্স বিশ্লেষণ করলে দেখা যায় এটি শিম্পাঞ্জির 2টি আলাদা ক্রোমোজোমের সাথে প্রায় মিলে যায়। চলুন এবার তাদের কুযুক্তিগুলো পর্যালোচনা করি। 1. শিম্পাঞ্জির মতো আরও অনেক জীবের 24 জোড়া ক্রোমোজোম রয়েছে। তাহলে কি মানুষ এবং এই সব জীব একই পূর্বপুরুষ থেকে এসেছে? তাছাড়াও গাপ্পি মাছের ক্রোমোজোম সংখ্যা মানুষের মতো 23 জোড়া। তাহলে কি মানুষ ও গাপ্পি মাছের সাধারণ পূর্বপুরুষ এক? 2. বিবর্তনবাদীদের দাবি অনুযায়ী মানুষের দ্বিতীয় ক্রোমোজোম আসলে শিম্পাঞ্জির 2টি ক্রোমোজোমের সম্মিলিত রূপ। এটি সত্য হলে যেখানে সংযুক্তি ঘটেছে সেখানে 2টি টেলোমিয়ারের পূর্ণ TTAGGG এর ধারাবাহিকতা থাকার কথা, কারণ প্রতিটি ক্রোমোজোমের প্রান্তে হাজার হাজার বার TTAGGG সিকোয়েন্স থাকে, যা ক্রোমোজোমের প্রান্তকে রক্ষা করে যেন তা ক্ষয় না হয় এবং কোষ বিভাজনের সময় জিনগত তথ্য নষ্ট না হয়। কিন্তু বাস্তবে দেখা যায় কথিত সেই সংযুক্তির স্থানে টেলোমিয়ার ধারাবাহিক সিকোয়েন্স অনুপস্থিত। সেখানে কেবল কিছু খণ্ডিত ও বিশৃঙ্খল TTAGGG রয়েছে, যা সাধারণ টেলোমিয়ারের গঠন বহন করে না। আরও আশ্চর্যের বিষয় হলো, এই কথিত সংযুক্তির স্থানে পাওয়া গেছে কার্যকর জিন, যা প্রোটিন কোড করে, অথচ TTAGGG কোনো কার্যকর জিন তৈরি করে না। তাই প্রশ্ন ওঠে, যদি এটি সত্যিকারের টেলোমিয়ার হতো, তাহলে সেই স্থানে কার্যকর প্রোটিন কোডিং জিন কিভাবে এলো? 3. তারা বলে মানুষের দ্বিতীয় ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ারের চিহ্ন পাওয়া গেছে, একটি সক্রিয়, অন্যটি নিষ্ক্রিয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে অংশটিকে তারা দ্বিতীয় সেন্ট্রোমিয়ার বলে দাবি করেছে সেখানে সেন্ট্রোমিয়ারের চিহ্ন আলফয়েড ডিএনএর কোনো অস্তিত্ব নেই। তাহলে সেটিকে সেন্ট্রোমিয়ার বলা যায় কিভাবে? 4. তারা বলে মানুষের ক্রোমোজোম 2-এর সিকোয়েন্স নাকি শিম্পাঞ্জির 2টি আলাদা ক্রোমোজোমের সাথে প্রায় মিলে যায়। কিন্তু শিম্পাঞ্জি ও মানুষের জিনগত সাদৃশ্য বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের এই দাবি ইতোমধ্যে খণ্ডিত হয়েছে। মানুষের দ্বিতীয় ক্রোমোজোমের কথিত ফিউশন বা সংযুক্তি আসলে দাঁড়িয়ে আছে প্রশ্নবিদ্ধ উপাত্ত, অনুমান ও কল্পনার উপর। ডিএনএর মতো সূক্ষ্ম ও জটিল একটি কাঠামোতে এমন বিশৃঙ্খল সংযুক্তি হলে এর নিপুণতা, কার্যকারিতা কিছুই টিকে থাকার কথা নয়। একটি ট্রাক ও একটি বাস যদি মুখোমুখি ধাক্কা খায়, তাহলে কি সেখান থেকে নতুন করে একটি বিমান তৈরি হতে পারে? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ কোনো কাকতালীয় সংঘর্ষের ফসল নয়। বিবর্তনের ধারায় মানুষের উৎপত্তি হতে পারে না। মানুষ স্বতন্ত্রভাবে স্রষ্টার পরিকল্পনায় সৃষ্টি, নিখুঁত, উদ্দেশ্যপূর্ণ এবং সম্মানিত।